আচ্ছা আমার গাঁতি নিয়ে আবার এখন গর্ত করতে হবে, তো গাঁতি গাই গাঁতি। আরে আমি যাই না, কাই গর্ত করবো বাবা। তোর বার পাশে ওইটি ওটি হ্যাঁ না সঙ্গে থেকো সরি 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 ছোট পিছি পিছি করো লঙ্কা গাছটা ঠিক করে রাখ। কাই লঙ্কা গাছটা কাই এই লঙ্কা গাছটা আরে লঙ্কা কাল আজকাল ভাঙে দিছে কাই ছিল লঙ্কা গাছটা চিৎকার করে। আমারে তো কো যায়নি লঙ্কা গাছটা কাই দেখছো এই যে জানে নিছি দাঁড়কি দে লাঠি দে না দাঁড়কি দে মাটি একটু দিয়া এ ধরে মাটি দিয়ে পা দিয়ে রুয়ে করে দিতে হয়। না ওটা তো যায় না ওটাই ওটাই এইটা গড়া রইবে ওটা ঠিক করে ছাড়ি দিরা দুটা চারটা হাত ছাড়ানোর পরে কি যে তো সব কাজটা মাটিটা নিজে ভাঙিছে তো দাঁড়া এইটা কইতে যাইছি রাং গটে লিয়া গোটে ঘাসটা ছিঁড়ে গেছে ডাংলে ছিল দাঁড়ো, ছোট্ট ডাংলে বুদ্ধিটা ইঞ্জিনিয়ার কে তো যে কিভাবে গাছটা দাঁড়িয়ে হবে ছোট একটু টাইট লাগে হ্যাঁ এটা আবার উঠে হয়ে গেল তো, আবার বাঁধতে হবে কিন্তু। ও গাছ গাছ বিরাট বিরাট দেবে না না বাবা এই গাছ হ্যাঁ 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 একটা সাপোর্ট দেবে তাহলে একদম লাগছে এটা কাটতে হবে এটা কেন বুঝবে ভাই ভালো দাও দাও সেটি আইসা করে তারপরে গাটা দিয়ে তারপরে ওই তো ইডলি কাটা। আরে এগুলো না এই আকাশবাণী আকাশবাণী না ইডলি কোটাছে এটা কি আকাশবাণী গাছটা ডাক্তার এটা কি আকাশবাণীটা হ্যাঁ ও বাবা কাটতে পারি ও সে কাঠের কি করলু সে মিস্ত্রি আসতো মিস্ত্রি করলু এ কাঠ দুটাকে কি করবো কাঠটা পরে পরে নষ্ট হয়ে যাবে কাঠ কাঠটা কি করবো হ্যাঁ সেটিকে কাঠ দুটো দিন সে সময় চিরিলেলে কাজ সরিত তারপরে ভেড়ারও কি করবো ভীষণ চিন্তার ব্যাপার হয়ে পড়ছে ভেড়ার অবস্থা দেখছো বলবো এই ভেড়া যে কি করবো ভেড়া তার কাঠ তিন ফেলে কিনে হয়ে আসতে হবে সেটি বাসে হ্যাঁ তো ও মিস্ত্রি করলে তার বেটা হয়ে যায় আচ্ছা তার বেটার গাড়ি আছে আচ্ছা ওদের কোনো চিন্তা কোনো কাজ হ্যাঁ খেয়াল আসতে হবে হ্যাঁ কে খেয়াল মিস্ত্রিকে টাকা দিয়ে সে কিনে আবার কি হয়ে গেল মহা যন্ত্রণা হ্যাঁ হ্যাঁ ওরকম ডাঙড়ো কিনি দেখি তো বলছি তো চেয়ারে চেয়ার লিখে বসো এই যে এখানে বসে থাকা আর ছাড়ি দেবো তুই লোককে লাগবে আগে ছাড়ি আমার নিরাপত্তা আছে ওই জন্য আর পারিনি বলে পারি আমার ছাড়বো নাকি না না করছি না ছাড়তো তো সেবারে হলো নি তো একদিন খালু তবু বলে হলো কোনবারে তো কাটার পরেই একবার ছাড়া আছে এটা না তারপরে আবার রিসেন্টলি ছাড়তো না আর আরে সে লোককে ফোন করছি না আর তারপর কে যাইতে হবে নাই যদি সেটি আমি ছাড়ু আমি খাল বলেছিলাম ছাড়ু আমাদের
দাও ওষুধ দাও। এই তুমি আগে ওষুধ খাও, ওষুধ দাও। দাঁড়াও, ওটা গেল আমি ছাড়িয়ে দিই। ওরকম হবে, ওরকম হবে। দাঁড়াও 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 দাঁড়াও, কিছু করতে হবে, আমি বসে বসে যে পুষে করে উঠবে সেই করো, আর ওটা আমাকে তো অনেক যতগুলো ছাড়িছ দাও। হ্যাঁ ওটি করেন, পুরো গন্ডগোল করো, দাও আমাকে দাও। থাক থাক সব গুলি দেখি হ্যাঁ পুরোটাই। তুমি ওইদিকে করে বসো, তুমি ওইদিকে চেয়ারে বসো, তোমার রোদটা চোখে লাগবে না। তোমার রোদ সহ্য হবে না। কেন? আমি পুরোটা খেয়েছি। হাফ হাফ করে খেয়েছিলি পুরোটা? পুড়ে গেলে দেখতে পারবি, এই সেটা লেখা আছে দেখি। আরে হাফ হাফ কেন খেয়েছিলে, যে যাতে অ্যালার্জিটা ধরা না পড়ে, মানে যদি ধরা পড়ে তাহলে আর হাফ খাবে না, বুঝছো? ওই জন্য তোমাকে দিয়েছিল হাফ। তারপর দেখা গেল যে তোমার নেই, অ্যালার্জি নেই ওতে, তো সেই জন্য তারপর তুমি পুরোটা খেলে। প্যারাসিটামল খাওয়া দরকার। না প্যারাসিটামল খাবে না, আর ওই ওষুধটা খাওয়া। হ্যাঁ এটা কি? ওটা খাও। এটা তো পেটে মোচড় দেওয়ার জন্য। হ্যাঁ এখন তো দেয়নি, কেন খাবো? একটা খাও, ওটা খাও নি তো একটু। কি হয়নি বলে কি খেতে হবে? ওটা পেটে মোচড় দেওয়ার জন্য কিছু জানি না। এইসব ডাক্তারই করবে। লেখন লেখো না, লিট্রি। আমি হোমিওপ্যাথি ডাক্তার হয়েও এলোপ্যাথি ডাক্তারি করছি, বুঝছো? খাও খাও খাও। এবারে আমি দেখবো তোমার বেটা কতদূর পড়াশোনা করে, কি করে, সেটা আমি দেখবো। আর আমার কার বেটা? কাই বেটা কাই ছিল? হবে। বেটা হবে? হ্যাঁ তুমি ভবিষ্যতে কোনো বলছো বেটা? আরে তাহলে আমি ভবিষ্যতেও কত কাহিনী করছি আমার ক্লাসে, তাহলে করছি। করে ভবিষ্যতে আমি কাহিনী। আমার ক্লাসের মাস্টার সব কামাখ্যা মুখার্জি, তুই তাকে চিনি? সে কামাখ্যা মুখার্জি প্রথমে তো স্কুলে আসতো, প্রথমে বিএসসি পাস করে, তারপরে তার ঘরের তার কাজ জন্ম হচ্ছে, কি হচ্ছে সমস্ত করে। আর এদিকে হাই স্কুলে যে চাকরি হবে নি সে কথাও আমি করে দিই। সে প্রত্যেক দিন সকালে উঠতো, ভোর 4টার সময় উঠা 4টা করে কলকাতা, তার ঘর হচ্ছে বাংলাদেশ, বাবার বাংলাদেশ। তা সে ভদ্রলোক চাকরি সন্ধান করতে করতে এই তো চলে। মোটামুটি চাকরি পাইল আমি করে যাচ্ছি। ভীমেশ্বরী একটা মল্লভূমি ব্যাংক আছে, সেই ব্যাংকে সরকারি হবে। কারণ তার সব কথা কাজ দেওয়া হবে, সব কথা এক মানুষ। তারপরে রঞ্জন যে আমার দরকার আসতে পারে, তার নিজের কথা আরো 4-5 লোককে নিয়ে আসতে হবে। অর্ধেক অর্ধেক করে খাও। আধ ঘন্টা পরে। আরে সেটা অ্যালার্জির জন্য বলছি গো, যদি এই ওষুধ খেলে অ্যালার্জি বেরোয় তাহলে আর খাবে কিন্তু না। এই ওষুধগুলোও খেতে পারো, আবার ঢং। আমি তো ভিজিয়ে খেয়ে নিতাম। হোমিওপ্যাথি বইটা পড়লে খুব খারাপ হয়। আমার ভালো লাগে, হোমিওপ্যাথি গুলোই ভালো। এখন লাগাও, তোমার যে যেমন পারো করো। দেখোটা দেখি হোমিওপ্যাথি মোটেও ভালো লাগে। এটাই তো মেন ওষুধ। এটা কি হয়? এটা প্রোবায়োটিক। এটা কি খেয়ে কি হয়? মানে
পড়ে হবে। পাকস্থলী ঠিক করে দেনি। মানে মানে one time war এসে- অ্যান্টিব্যাকটেরিয়াল, হ্যাঁ অ্যান্টিব্যাকটেরিয়াল। ও আচ্ছা, বুঝতে পারছি। হ্যাঁ দিয়ে দিই, এখন কেন কাটছো? কখন খাবে? ভাত খাওয়ার পরে খাবো। কেন? তো হাইপার কিছু খাই, এতগুলো ওষুধ মানে আমি ঘুমাই। কেটে দিলাম তো, কাটছো কেন তুমি? কেটে দিয়েছি। তা আমি কি করবো? ওটা কেটে দিই। দেখি কেন খেয়ে নাও এখন? এইটা ভালো। ডক্টর রেড্ডি। না আমি খুলি, গর্ত খুলি। জল দাও। ভিজিবে, ভিজে তারপর টু বি সোল্ড রেন্টাল প্রেসক্রিপশন। এখন তো প্রেসক্রিপশন ছাড়া তো তোমার দেবে না কোথাও কিছু। ওই যে তুমি গুলাওনি। এই ওষুধগুলো এসেই তো স্টোমাকগুলোকে খারাপ করে দেয়। মানুষের পরবর্তীকালে মানে এই ওষুধ ছাড়া বাঁচতে পারে না। এবারে বুঝে গেছে। যাই হোক, অতটা যে বুঝছো বলো। এই জন্যই বাবা বলে যে হোমিওপ্যাথিটা ভালো। হোমিওপ্যাথি সব মানে এমন কিছু কিছু রোগ আছে যে জ্বর থেকে ভালো করে দেয়। হোমিওপ্যাথি ভালো, কিন্তু মানুষের ধৈর্য নেই। শুধু জ্বর, হোমিওপ্যাথি শাস্ত্রে যখন সব শাস্ত্র ফেল জ্বর করে থেকে ভালো করে, মানে রোগের নির্মূল করে দেয়। শিকড় থেকে। ক্যান্সার রোগকেও পর্যন্ত ছাড়িয়ে দেয়। ও জ্ঞানটা পাইছে। তোমাদের এই পুরুলিয়া ভালো। ভালো। আর কত টাকা করে মারে সেটা জানো? হ্যাঁ আর টাক না সেটা পাকার হল করতে পারে। কত টাকা করে মারে জানো? কত টাকা? এরকম বলো না, মারে মারে বলো। আরে বাবু, আমি জানি তো করি। কত কত? হ্যাঁ, সেই যে এই ওষুধপত্র দিল 100 টাকা করে। কিন্তু তোমার দোকানেও তো সেরকম লাগে, কিন্তু এই ওষুধগুলো যদি ওষুধ দোকানে কিনো হয়তো 2-3 টাকা কম হবে পার বটিতে। তা সে লেগেছে সে দেয় সে লেগেছে, তার দরে করে ওষুধটা দিয়ে যায়। সে লেগেছে, কিছু করে। বরবর দিয়ে যেত ওষুধ দিয়ে। তাহলে তোমাকে তো আর দোকানকে যেতে হবে নিতে, সে তোমার ঘরে এসে দিয়ে যায়। বড় দোকান আছে? দোকান মানে কি, দিয়ে যায় ওষুধ দোকানে, মানে তার স্টক আছে। তার স্টক আছে, সে তার মাল কি মাল লুবু কও বলে ফোনে কথা হয়। হ্যাঁ, ও মানে ও অন্যরকম বিজনেস করে। কারণ ও আরে তো উনি কি হিউজ, পাস করে ডাক্তার নাকি? তো হিউজ ফিল্ড কম্পিউটার তো, সেই একটা প্রেসক্রিপশন লিখে দিল, সেই মানে কি বলবো, তুমি তো এইটুকুটাও করতে পারতে। এই যে বলতে আমার এইসব ভয় প্রচুর কাটাকাটি। ঘরে থাকো, জাল ফাল ফেলো, আমি থাকবো তোমার জন্য রান্না বান্না করে দেবো। কি বলবো? আমি কিন্তু ও কথা বলি, যে যার কাজ করবে, হ্যাঁ। কোনো অসুবিধা নেই। কিন্তু সপ্তাহে বা মাসে একবার করে ঘরে। কি হয়েছে বলো তো তো? ঠিক করো শাড়িটা, তুমি শাড়ি ঢুকি দাও। তুমি এইদিকে বসো, রোদ লাগছে তো, ওইদিকে বসো। বা তুমি যে কাণ্ড করছো অনেকটা ছাড়িয়েছো, ধরো। মানে ভেতরে পালিয়ে যাবো। ও এটা এরকম করে ঘুরে ঘুরে রাখবো? হ্যাঁ, আচ্ছা ভালো বুদ্ধি। তাহলে ভালো বুদ্ধি মানে তাহলে তোমার ঘরে কোনোদিন হয়েছে? বাবা হাইরে হাইরে। ইস, আবার গাছ ভেঙে দিয়েছে। যার পয়সা যাবে তার পয়সা, না না, আমার তো আর ইচ্ছা নেই। দেখছো দেখছো সব একদম। বৌদি ডাকছে, ওইদিকে আসো 3 লোক।
শোন এদিকে। না ওকে ডাকবে না। দুষ্টামি ওস্তাদ শুধু ব্যাগ নষ্ট করবে, ভাঙবে, কথা শুনেনি। আবার লাত্তি তো মাইরে দিল। আরে তোমার দুষ্ট হলে অসুবিধা তো কি কি হলো? হচ্ছে দেখি যদি বলে তো কি হয়েছে আরে সে দুষ্ট দেখতে হচ্ছে তখন নিজের লাঠি না তখন বসে বসে দেখ না গাছ ভাঙছে এ, কি কাণ্ড করছো এখানে যাই এটা ভিতরে করো কাই আর কি ভাবো ভাবছি কি ভাববো, ভাবার কি আর কোনো স্কোপ আছে গো ভাবার মতো? গানটা দেখছো কি হচ্ছে, কি সুন্দর বাউল গান। তুমি তো বাউল গান করতে পারতে গো পরীক্ষিত বালা। বাউল গান শিখেছিলে আরে কত কি গান কাই কি করছে তুই? আচ্ছা আমি গান শিখতে গেছিলি না নাচ শিখতে গেছিলি গো? তুই ছুটে পেয়েলি আগো সেইটায় আলু কোরআন বাড়ি গেছিলি লিখতে আচ্ছা আচ্ছা জীবনে জিজ্ঞাসা কত কিছু শিখছে না আমার কিছু যে লজ্জা জিনিসটার জন্য আমি আর কিছু করতে পারলাম না। লজ্জা ঘৃণা ভয় দিন থাকতে নয় লজ্জা যদি থাকে জীবন উন্নতি হয়ে যাচ্ছে আরে আমি কেমন নিয়ে গেছিল গান শিখতে আলু কোরআন বাড়ি। আমি গিয়ে দেখি এত মানে সব বাচ্চা বাচ্চা আমি মানে ভয় দিয়ে গেছি, লজ্জা ভয় দিয়ে গেছি। করবো এখানে কাজ, কি করবো? আমার সবাই মানে আর অনুষ্ঠানের সময় এতে যে লজ্জা কাটানোর জন্য লজ্জা হ্যাঁ ওটা ঘরে পরিবারে লজ্জা কাটানোর জন্য গান আবৃত্তি সব বলা করে না, আমাদের এরকম কালচারটা নেই এখানে। এই লজ্জাটা কাটাতে ঠিকই তো, এখনকার দিনে দেখো না সবাই সবার ঘরে পেরেন্টসরা সব এই গান মানে শেখাচ্ছে, নাচ কে শেখাচ্ছে। হ্যাঁ হ্যাঁ কে কটা প্রতিযোগিতায় নাম দিতে পারে আমার ছবি আঁকায় নাম থাকতো সব না আমি তারপরে হাই স্কুলে হাই স্কুল কেন, আমি নার্সারি হাই স্কুল দুটোতেই প্রচুর সাংস্কৃতিক করেছি। আবৃত্তি বলো, কুইজ বলো, বিতর্ক সভা বলো, নাটক করা বলো, অভিনয় বলো, সবই করেছি। দৌড় দৌড় মানে খেলাধুলোতে হ্যাঁ ও তো স্কুলে আমরা করেছি খেলাধুলো তো না আমি মানে ইয়ে করতাম মানে ভালো করতাম। আমরা কুইজে ছিলাম তারপর আমরা বাইরে নাটক করতেও গেছি রাত্রিবেলা। ওই এগরা গেছিলাম, এখান থেকে সবাই ভাড়া করে নিয়ে গেছিল আমাদের। নাটক কটা লাইট ফাইট জ্বলছে এরকম, ঝিকঝিক ঝিকঝিক করছে, মুখে বলছি, মুখা অভিনয় হয়েছে অনেক কিছু। আমার দাদারা করছে আমি ওই ইয়ে করি দুষ্মন্ত শকুন্তলা শকুন্তলার ওইটা করেছিলাম একবার। শকুন্তলা কে শকুন্তলা কি হয়েছিল, শকুন্তলা কি হয়েছিল ভুলে যাচ্ছি। আমি একবার কৃষ্ণ হয়েছিলাম, রাধা কে ভুলে গেছি, হয়েছিল সব। আমি যখন নার্সারিতে পড়ি 3-4-এ পড়ি, আর যখন হাই স্কুলে পড়ি তখন তো মানে আরো ভালো ভালো নাটক হয়েছে আমাদের। হ্যাঁ 3-4টা নাটক করেছি। সত্যি কথা স্কুলটা যে এতগুলো হয়ে গেল বাবা আমি কি অভিনয় করতে গো নাটক ফাটকগুলো? খুবই ভালো না না ভাই আমি লিড রোলে থাকতাম। লিড রুমে লিড রোল আরে লিড রোল মানে মানে লম্বা। হিরো, মেন যে লোক মানে যার সব থেকে বেশি এ আছে, পার্ট আছে, আমাকে সেই পার্টটা দিত। মানে হাই মনে স্কুল, রাখতে তুমি হ্যাঁ হাই স্কুল মনে রাখতে পারতেন না, ভালো করতাম জিনিসটা তাই দিত। তুমি তো এমনি বাস্তবেও তো লিড রুলেই আছে বাস্তবে কত গন্ডগোল লিড রুলে আছে না আমার মানে 7 থেকে 7, 8, 9, 10 এরকম করি 6, 7 4 বছর টানা এটা ওর ভিতরে হাই করা স্কুলে আমি ইয়ে করেছি। ভলি খেলতাম, ক্রিকেট খেলতাম, ফুটবল করি। আমিও ক্রিকেট সত্যি বলতে তারপরে যারা চলে গেলাম এখান থেকে বনমলি চত্বর, তারপরে আসছি, তারপরে অধঃপতনের শুরু। বনমালী ছোট্ট গেছে কি
ভালো স্কুল, ভালো সব কিছু, ওখানে বোর্ডিংয়ে থাকতাম। বোর্ডিংয়ে থাকতে না মেয়েদেরকে লাগে আরে আমাদের বয়েজ স্কুল ছিল। বয়েজ স্কুলের পিছনেই গার্লস না না, গার্লস স্কুলে ফেলে বয়েজ স্কুল আর প্রচুর রেস্ট্রিকশন, কিন্তু রেস্ট্রিকশন, যত রেস্ট্রিকশন তত ফাঁকিবাজ। হ্যাঁ না আগে ছিল বরং, যেটা আমরা যখন ঢুকি 11-এ, তার 4-5 বছর আগে পর্যন্ত ওই পুরনো স্যারগুলো ছিল, ওরা রিটায়ার হয়ে যায়। আর ওই পুরনো স্যারগুলো আগে মানে হোস্টেলে থাকতো, সেই জন্য মানে ওরা নিজেরা পড়া দেখাতো, একটা গাইডেন্স ছিল। তারপরে ওরা রিটায়ার হয়ে যাওয়ার পরে আর কেউ থাকলো না আর কি, মানে হোস্টেলে কোনো স্যার ফ্যার থাকলো না, নিজের বাড়িতে যারা করলো, ওর ওই কেয়ারটেকারদের উপরেই নির্ভর ছিল আর কি। আর আস্তে আস্তে ওই ধীরে চলে যায়, ওই যেটা থাকে না উঠো। কি রে 11-এ ভালো রেজাল্ট করছিল, 12-এ ভালো রেজাল্ট করতে হলো না। তাই বল, ঘর নু বাড়ি গেছে মানে কে আর পড়াশোনার কথা কই, কি কে আর খোঁজ খবর নেবে যাইতি। বাবা ওই যে মুড়ি ফুড়ি নিয়ে যেত, মুড়ি চালাতো। আমার বাবা প্রায়ই চলে যেত। এমন হয়েছে আমাকে ওখানে প্রেরণা মাথা খাচ্ছিল যে তুই ড্রপ দে, আমি বলছি আমি ড্রপ দেবো। 12-এ আমি বলছি, না পরের বারে ভালো রেজাল্ট করবো আমি drop দেবো। মা বাবা প্রত্যেক দিন এত দূর থেকে গেছে, প্রত্যেক দিন মানে আমাকে সাপোর্ট, মেন্টাল সাপোর্ট দেওয়ার জন্য প্রত্যেকটা দিন গেছে। ওই পরীক্ষা রেখে বাস পাস করে যাই একদম হিসাবে দিয়ে সে আমার একটা বই দিয়ে সেই বইটা মেরে দিয়ে যাই, তারপর এই খাড়ে কি ভালো ব্যবহারটা কার? লাস্টে সুন্দর মাস্টার। আমার এমনি কেমিস্ট্রি মোটামুটি ছিল। আজকে যা কত কিছু করার তখন সকলে অনেক ইচ্ছা ছিল আসবে। না না এখন না, প্রচুর বন্ধ কি ছেড়ে কেমিস্ট্রি, কিন্তু ব্যাপারটা অন্য জায়গায় হয়েছে। আমার ছবি আঁকা নিয়ে এখানে ব্যাপারটা ও কী হয়েছে বলো তো, ভালো করে রেজাল্ট হয়নি এইচএসে, এবার আমি ভালো কলেজ কী করে পাবো, মানে তখন আর একটা মাথায় ঢুকে গেছে যে ভালো কলেজে যদি না মানে ভর্তি হতে পারি কেমিস্ট্রি নিয়ে, তাহলে মানে কিছু হবে না ফিউচারে, ঠিক আছে, সেই সাবজেক্টে কিছু হবে, সেই যে একটা মাথা ঢুকে গেছে। পাস করলে হলো না কেমিস্ট্রি, নাম্বার কম আছে বলে, তো সেই জন্য ভাবলাম এবার কম্পিউটার নিয়ে ঢুকে যাই। সোমবার ঢুকলো আমি এরকম আর কি। কিন্তু পড়ো নি ফেল করে আমি পাশে ফেল করে গেছি, কিন্তু অনার্সে আমার রয়েছিল ফার্স্ট ক্লাস, অনার্সে ফার্স্ট ক্লাস। পাশে গেল পাশে টিউশনও নিইনি সেরকম, জানি পাশে পাস করে যাবো। আর আমি ওকে বারবার করছি টিউশন প্রত্যেকটা সাবজেক্ট তাহলে একটা মাথায় একটা ধারণা ঢুকে গেলে তোমার ধারণাগুলাই তো ভুল হচ্ছে, তাহলে সেই ধারণাগুলো আর নাও নি। ভালো কথা বলছি, তোমার ধারণাগুলাই ভুল নিজের মনে। অত জীবনে দিয়ে দিলে তো ওইটা আর কি, তো ভাবছিলাম যে সবাই বলছে যে পাশে কোনো পড়তে হয় সবাই না, বলছে, পাশে পাস করে যায়, কোনো চাপ নেই, পাস করে। আবার কি হলো আমাকে বলছিল তুই সায়েন্স টানতে পারবি না, আমি তো নিজে জেদে সায়েন্স টানছি, আবার ফার্স্ট ডিভিশন আরে করবি। তুমি ভালো, সবাই বলছিল বলছে তুই সায়েন্স টানতে পারবি, আমাকে আমার নিজের অঙ্কের সে তুই পারবি নি। আমি আপনার কাছে মাসে মাসে একবার করে আসবো শুধু অঙ্কে 5 নাম্বারটা তোলার জন্য, তাই করছি আমি, ফেল করিনি কোনো সাবজেক্ট। তারপরে অনার্সে ফার্স্ট ক্লাস থাকা সত্ত্বেও কেটে গেলাম আর কি। কী করবো কি, অবশ্য বড় মা বলেছিল এইচএসের পরে, বলছে ওকে ডিপ্লোমা করতে বলছি, বলছিল। তারপরে আবার 4-5 মাস আবার একটু পড়াশুনো করে ভালো র্যাঙ্ক হয়ে গেল পলিটেকনিকে, গিয়ে কলকাতা তুমিও হেঁটে দেখো। কলকাতায় দমে ঘুরছো, আমার ভুলটা অন্য জায়গায় হয়েছে, আমি যদি সৌগত বিশ্বজিতের সঙ্গে যদি চলে যেতাম কলকাতা এইচএসের পরে ভালো হতো, ওখানে যদি কোনো একটা ছোটোখাটো সাবজেক্ট মানে অন্য নর্মাল কলেজে ভর্তি হয়ে যেতাম, ওখানে মানে গাইডেন্সটা পেতাম। জানো তো রহড়াতে আমার হয়েছে, জানো তো আমার যে নাম্বার ছিল রহড়া রামকৃষ্ণ মিশন আমার কেমিস্ট্রিটা হইতো, কিন্তু
গাইডেন্স কারো পাইনি যে সেখানে যাইতে হবে, ফর্ম তুলতে হবে। ধারণাটা ছিল যে কলকাতায় যে এরকম করা যায় সব জিনিস, মানে বেরাতে হবে এখান থেকে, বুঝলে তো? না বেরোতে পারলে তো কিছু করতে হবে। আরে কোনো সোর্স নেই, কিছু নেই, ওরা তো তার যে যার নিজের মতো তার সোর্স আছে, তাদের মানে চেনাশোনা, তার দাদা কলকাতায় থাকে সুমনদা, তার বিশ্বজিতের অনেকজন আছে, তারা গেছে কলকাতায়। আর আমি ভেবে নিয়েছি আমার এই নাম্বারে কিছুই হবে না, কিছু বলে হয় এরকম আর কি। নাহলে ওই। রমনাদের দড়ি গলা। আমার শুভজিৎ সাউ জানো তো বাবা, শুভজিৎ হ্যাঁ হ্যাঁ তেলি, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, তার সাথে আমার অনেকদিন পর দেখা, ঠিক আছে, উনি সে পদে আমি এরকম ভর্তি হয়ে চলে এলি, সে রমাটাকে চান্স পেয়েছিল, তার নাম্বার আমার থেকেও কম, কিন্তু সে আর পড়তে গেছিল, সে সেসব মানে এত রেস্ট্রিকশন দিকে প্যালেস করছে না। রেস্ট্রিকশন হবে। মানে যেটা যারা গরিব এবং যারা এরকম মেধাবী তাদেরকে একটু রিকোয়েস্ট করলে মহারাজরা মানে সেখানে পড়াইতে সুযোগ দেবে। দহরা অঞ্চল খুব ফেমাস, প্রচুর ভুলে ট্যালেন্টেড, গেছি। হ্যাঁ ওটা গান কি আছে? ট্যালেন্টেড সব হয়েছে। লে। যাই হোক, অনেক বক্তব্য দিলাম। ওই সত্যি কথা, হুম। ভালো ছেলেও হয়েও ভালো কিছু করতে পারে না। আরে এই তো সেই ভুলগুলো তো তুলে ধরলি না, এবারে সেই ভুল আবার ভবিষ্যৎ জীবনে করবি। আবার কি করলি, কি করলি আবার? বুঝলি, দীক্ষা নিতে বুঝলি, দীক্ষা দীক্ষালে কি হবে? মন শান্ত হবে, তুমি তো ভীষণ চঞ্চল। সৎ গুরু আশ্রমে থাকলে সৎ গুরু উপদেশ দেয়, সৎ ভাবে চলবে। আচ্ছা, সেভাবে চলে। সৎ আদর্শ দেয় বাঁচতে হবে। একদম। না তো আমাকে দীক্ষা দাও, দীক্ষা নেবো। কে দীক্ষা দিবে? দীক্ষালি আমার ছোট আমার গাড়ি এদিক ওদিক ছুটতে লাগবে। দীক্ষা নিয়ে বউয়ের পাশে থাকবে। ও আচ্ছা, এইটা মোদ্দা কথা, বুঝতে পারছি, মোদ্দা কথা এইটাই, চেক করে হোক। ও যদি করা না দীক্ষা চাই, কে কে দেয় দীক্ষা? আগে মনকে স্থির করো। স্থির করতে হবে। শিক্ষাটা আমি কার কাছে নেব? কে গুরু, সৎ গুরু কে আছে, এরকম চিন্তা ভাবনা করে তবে দেখা যায়। আর বিষয়টা তবে দেখি, এই দীক্ষা নেওয়া কিন্তু ভালো, তাহলে খারাপ না। আমাদের তো সবাই দীক্ষা লিছে না, আমাদের কি কি না আমাদের দীক্ষা নেবো নাকি? আমার গুরু হচ্ছে সেই গুরুর সাথে দেখা হয়, গুরু বানানো। হ্যাঁ, এই জন্যই নেয়, মানে ভালো পরামর্শ, জীবনে কিছু তোমার প্রবলেম। প্রবলেম আসলো, এই পারিপার্শ্বিক 10-12 জনকে না শেয়ার করে সেই গুরুকে। মানুষটার গুরু যে ভগবানের শিক্ষায় দীক্ষিত, এই তোমাকে বলে। মানুষের পথ দেখানো। যেরকম তুমি এর পিছনে দেখো, তোমার এই আমার বুঝি নিয়ে যাচ্ছে নাকি? ওর মতো ছোট দিকে ও আচ্ছা। ওই গোড়া যে সোমনাথ আর আমি একসাথে ভর্তি হলাম, সে দাদা তলে তলে তো আজ নিতে গেল, আমি এবার বুঝতে পারছো? আর কি বুঝি বলি, আমার জীবনে যতটা তাই না, আর তো থাকবে তো যা। আরে কিরকম এটা পড়াইতে হবে? এর খুঁট কাই খুঁট? লে 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 আমার কাছে লে। এই বাম কি রে বাবু? দিয়ে দে। ওটা খুলে দে। কি করে দেবো? একটু খুলে ইয়ে হয়ে গেছে। আবার কি হলো? ওর সাথে আমার জড়িয়ে গেল কেন? এটা ধর চলে লে গেছে। বুঝলে, চলি পালা পা। কি করতে করো কও? ওই যে গলি চলে পরপর, তারপরে একটা গলি, তারপর একটা গলি, কাটা আছে।